বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার আছে, এগুলাই আসলে কতখানি বিভিন্ন রকম দুর্যোগ সহনীয় সেটা নিয়ে একটু সন্দেহ আছে। আর আমরা দেখেছি যে 2013-তে রানা প্লাজার পরে আমাদের কিন্তু একটা ব্যাপক বিল্ডিং চেকিং এবং বিল্ডিং সেফটি, অর্থাৎ ওয়ার্কারদের সেফটির কারণে আমাদের ইলেকট্রিক্যাল সেফটি, স্ট্রাকচারাল সেফটি এবং ফায়ার সেফটির কাজ করতে হয়েছে। তো তখন দেখেছি যে তখন আমরা 3500 গার্মেন্টস ইন্ডাস্ট্রি খালি চেক করেছিলাম, এবং ওগুলা এখন আমি মনে করি যে সেই 3500 গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে অনেকগুলাই অ্যাটলিস্ট 50 থেকে 60% কিন্তু এখন মোটামুটি সেফ, কারণ সেগুলা নিয়ে ব্যাপক কাজ হয়েছে গত 12 বছরে। কিন্তু তার মধ্যেও কিন্তু এখন হয়তো 30% মতো বিল্ডিং আনসেফ অবস্থায় আছে। এটা গেল হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ছাড়াও কিন্তু আমাদের আরও অনেক বিনিয়োগের জায়গা আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে। আমাদের বিভিন্ন রকম বিস্কিট ফ্যাক্টরি বা বিভিন্ন রকম খাওয়ার যে ফ্যাক্টরিগুলো আছে, তারপর আমাদের বিভিন্ন রকম কেমিক্যাল ফ্যাক্টরিগুলো আছে। এখন এইগুলা সেফটিটা আমরা কিন্তু ওইভাবে হাত দিই। আমাদের 2013-তে রানা প্লাজার পরে দেখা গেল যে সরকার বিদেশি বায়ারদের চাপে এবং সরকারি অর্থায়নে আইএলওর ফান্ডিংয়ে 3500 ফ্যাক্টরি যেটা কথা বললাম সেটা প্রত্যেকটা ধরে ধরে চেক করেছে। এখন অন্যান্য যে ফ্যাক্টরিগুলো আছে সেটা চেক না করলে কিন্তু বোঝা যাবে না যে সেগুলো আসলে কতখানি সেফ নাকি আনসেফ। তো সেই কাজটা আসলে আমাদের শুরু করা দরকার। এবং বিনিয়োগ জিনিসটা একটু অন্যরকম, মানে সেফটির সাথে বিনিয়োগ অবশ্যই সম্পর্ক আছে। তো নতুন যখন বিনিয়োগ হবে তখন তো নতুন বিল্ডিং হবে। তো এইখানে আরেকটা মেজর রোল হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্সের। কারণ যখন একটা বিনিয়োগ করে তখন কিন্তু টাকাটা আসে মেইনলি ব্যাংকারদের, ব্যাংকিং থেকে লোন নেওয়া হয়। আর ইন্স্যুরেন্স হচ্ছে এনশিওর করে যে সেটা বিল্ডিং কোড মেনে করেছে কিনা, অর্থাৎ ফায়ার সেফটিকে শান্ত ইনশিওর করে। আমাদের বাংলাদেশে কিন্তু ফায়ার পার্টটা ইন্স্যুরেন্সের আন্ডারে এবং ভালো মতো ওটা দেখে। তো সেটা এনশিওর করবে, কিন্তু যখন বিনিয়োগকারী ব্যাংক থেকে একটা টাকা ধার নেবেন তখন কিন্তু ব্যাংকেরও একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। আমাদের দেশে হয়তো এটা করছে না, কিন্তু বিদেশে সব জায়গাতেই যখন একটা নতুন ইন্ডাস্ট্রি হয় ব্যাংকের লোন নিয়ে, ব্যাংক কিন্তু এনশিওর করে যে তার 100% সেফটি আছে কিনা। তো আমাদের দেশে কিন্তু এই দিকে আমরা আসলে খুব একটা নড়াচড়া করিনি। এখন এই দিকে তেমন হচ্ছে যে নতুন যে বিনিয়োগগুলো হবে তখন ব্যাংক যখন টাকার কোনো একটা পার্টিকুলার সেক্টরে টাকা দিবে বা পার্টিকুলার বিল্ডিংয়ে পার্টিকুলার ওনারকে টাকা দিবে, সে কিন্তু এনশিওর করতে হবে সে বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিংটা হয়েছে কিনা। তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওই যে ইনভেস্ট করছে তার টাকাটা সেফ হবে। তো এই পলিসিগত ডিসিশনটা আমাদের একটা নিতে হবে। এটা হয়তো আমাদের বাংলাদেশ ব্যাংকে থেকে পলিসি আসতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে ইন্স্যুরেন্স, এটা কিন্তু আমাদের বিল্ডিংকে নিরাপদ করতে সাহায্য করে। কারণ যখন বড় ব্যবসায়ীরা কোনো ব্যবসা করে তখন কিন্তু তার বিল্ডিংয়ের নিরাপত্তার দিক থেকে ভবিষ্যতে আগুন লাগতে পারে, এটার দিক থেকে সে কী করে একটা ইন্স্যুরেন্স নেয়, প্রিমিয়াম নেয়। প্রিমিয়াম যখন নিতে যাবে তখনও কিন্তু যে প্রিমিয়াম কোম্পানি প্রিমিয়াম নেবে তার প্রিমিয়ামের কম বেশি হবে হচ্ছে বিল্ডিংটা কতখানি বিল্ডিং কোড মেনে করেছে কি করেনি। তো এই দুইটা ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু আমাদের এই নিরাপত্তার জায়গাটা অনেকখানি আমরা এনশিওর করতে পারবো। তো এই দুইটা এখন পর্যন্ত আমাদের দেশে খুব একটা চালু না বা গুরুত্ব দেওয়া হয়নি। অবশ্যই অনেক পারে, কারণ আসলে আমি এসে এক্সপিরিয়েন্স থেকে বলি, যদি 2012-তে আমরা জানি তাজরিন গার্মেন্টসে প্রায় 112 জন মারা গেছে। তো তখন থেকে কিছু আমাদের দেখা গেছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব দুর্বল। ইন্ডাস্ট্রির ফায়ার সেফটি না, ইন্ডাস্ট্রির স্ট্রাকচারাল সেফটি নিয়ে আমরা টের পেয়েছি হচ্ছে রানা প্লাজার পরে, এই দুইটা ঘটনার পরে। তো এরপরে কিন্তু মোটামুটি গার্মেন্ট সেক্টর কিন্তু অনেকখানি এগুলাকে সেফ করা, অর্থাৎ ওয়ার্কারদের সেফ, আসলে ওয়ার্কারদের সেফটি প্লাস বিদেশি বায়ারদের চাপও হয়তো কিছুটা, কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল উইলের একটা খুব দরকার আছে। যে পলিটিক্যাল উইল না থাকলে, আমি যদি পলিটিক্যাল উইল থাকতো অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমরা গত 12 বছর অনেক কাজ করে ফেলতাম। কিন্তু দেখা যাচ্ছে যে পলিটিক্যাল উইলের অভাবের কারণে আমরা খালি কী করছি, বিদেশি বায়ারদের চাপে আমরা খালি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু ওয়ার্কার সেফটি নিয়ে চিন্তা করেছি। ওয়ার্কার সেফটি চিন্তা করতে গেলে অটোমেটিক্যালি আপনার তাদের পরিবেশ, তার এনভায়রনমেন্টাল পরিবেশ, তার বিল্ডিংয়ের সেফটি, তার স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল সেফটি, তার ফায়ার সেফটি নিয়ে চিন্তা করতে হবে। যেহেতু রানা প্লাজা পরে বিল্ডিং ভেঙে গেছে আর তাজরিন গার্মেন্টসে আগুন লেগে অনেকে মারা গেছে, এই জিনিসটা আসলে নর্মালি আমাদের দেশে, আমি বলছি তো যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা মোটামুটি ওয়ার্কার সেফটিটা বলতে পারেন এখন 50 থেকে 60% লেভেলে আছে, স্টিল এখন 40% ল্যাকিং। আর অন্যান্য ইন্ডাস্ট্রি কিন্তু এটা নাই বললেই চলে। তার মানে হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এইগুলো পলিসি ডিসিশনের মধ্যে এগুলো ঢুকাতে হবে। যে একটু আগে যেটা বললাম যে আমাদের যদি ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে যদি আমরা ঠিক মতন কাজে লাগাতে পারি তারা কিন্তু আমাদের সেফটি, বিল্ডিং সেফটির দিকে একটা গুরুত্বপূর্ণ ভালো পালন করবে। আর ওয়ার্কার সেফটিটা আসলে আমাদের সরকারের পলিসিগত ডিসিশন, সরকারের পলিসি কিন্তু আছে, অকুপেশনাল সেফটির ভিতরে কিন্তু বলা আছে, কিন্তু তারা ঠিকমতো একটা এক্সিকিউট করতে পারছেন না। কারণ এটা কিছুটা কিন্তু পলিটিক্যাল উইলের দরকার। কারণ বড় বড় ব্যবসায়ীদের
মানে হ্যান্ডেল করতে গেলে সরকার উপরের মহল থেকে একটা চাপ সৃষ্টি করতে হবে। আমাদের এখানে এই বিল্ডিং চেকিং বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি দেখভাল করার জন্য আছে কিন্তু মিনিস্ট্রি অফ লেবার, তার আন্ডারে হচ্ছে ডাইফি বলে, ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড এন্টারপ্রাইজেস। এইটা যখন রানা প্লাজা ঘটনা ঘটে তখন এটা ছোট্ট একটা ডিপার্টমেন্ট ছিল, হেডেড বাই ডেপুটি সেক্রেটারি, হয়তো 10 জন অফিসার ছিল। রানা প্লাজার পর এটাকে একটু ব্লো আউট করা হয়েছে, বাট এখনও ওদের মানে আপনি দেখেন বিল্ডিং চেকিং 3টা পর্যায়ে, একটা হচ্ছে বিল্ডিং স্ট্রাকচারাল সেফটি, একটা হচ্ছে ফায়ার সেফটি, একটা ইলেকট্রিক সেফটি। ওদের সর্বসাকুল্যে হয়তো 10 জন ইঞ্জিনিয়ার হাতে গোনা আছে এগুলো চেকিং করার জন্য। এই জন্য 2018-তে একটা কর্মশালা করা হয় আইএলওর অর্থায়নে, যে 250 মতন এরকম গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার যাদের পর্যাপ্ত দক্ষতা আছে বিল্ডিং চেকিং, ফায়ার সেফটি, ইলেকট্রিক সেফটি, তাদেরকে নিয়োগ দিতে হবে। কিন্তু এখানে তো একটা মেজর দরকার। দেখা যাচ্ছে আমরা আমলাকে বেশি প্রাধান্য দিই, সব জায়গায় আমলা প্রমোশন, কিন্তু যেখানে মানে টেকনিক্যাল লোকের যেখানে গুরুত্ব সেখানে টেকনিক্যাল লোককে বসানো হচ্ছে না। ঠিক আমি এটা বলতে পারবো না, তবে আমি একটা জিনিস বলতে পারবো, আমি আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা 2-1টা বিদেশি কোম্পানির সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। ওরা কিন্তু কোনো একটা যখন ইন্ডাস্ট্রি করে তখন এই সেফটিগুলোকে ডে 1 থেকে এনশিওর করে। ইনফ্যাক্ট যখন বিল্ডিংটা তৈরি করে তখনই ওরা ওয়ার্কার সেফটিকে এনশিওর করে। তখন যদি কোনো একটা লেবারের সামান্য একটু ব্যথাও পায় সাথে সাথে কাজ স্টপ করে দেয়। আমাদের দেশে ক্ষেত্রে আমরা করি না। তার মানে আমাদের লোকাল যে বিনিয়োগ, আমরা কিন্তু মানুষের যে জীবনের দাম বা ওয়ার্কার সেফটির যে ইস্যুটা সেটা আমরা সবসময় নেগলেক্ট করি। এটা কিন্তু আমরা যদি বাংলাদেশের যে কয়টা বিদেশি কোম্পানি আছে ইনহাউস সেফটি প্রোটোকল মেনেই কাজ করে। ইভেন ওদের ফ্যাক্টরিতে ঢুকতে গেলেও কিন্তু সেফটি মানে যদি প্রয়োজন পড়ে তাহলে সেফটি বুট, সেফটি হ্যাট পরে ঢুকাবে। আমরা কিন্তু আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো আমরা এটা করি না। তার মানে আমরা এই জায়গায় সবসময় নেগলিজেন্ট। তো আমার মনে হয় এখন সময় এসছে, এবং এটাই মানে লেবার মিনিস্ট্রিরই একটা দায়িত্ব, কারণ লেবার মিনিস্ট্রির ভিতরে কিন্তু অকুপেশনাল সেফটি একটা বিগ ইস্যু। এখন থেকে বোধহয় বছর 6-7 আগে আমাদের এখানে একটা বিল্ডিং, মানে আমরা একটা কাজ করি বুয়েট থেকে, যেটা হচ্ছে বিল্ডিংয়ের ভূমিকম্প সহনীয়তা চেক করে দিই। তো সম্ভবত অ্যালায়েন্সের একটা টপ বিল্ডিং আমাদের কাছে আসলো 2017 বা 18 দিকে। ওটা সমস্ত মানে ওটা গ্রিন বিল্ডিং, টপ বিল্ডিং, অ্যালায়েন্সের একটা টপ বিল্ডিং, মানে অ্যালায়েন্স ওটাকে ফুল সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ওটা আবার গ্রিন সার্টিফাইডও। কিন্তু আমাদের কাছে যখন আসলো আমরা দেখলাম যে ওটা গ্রিন বিল্ডিং এবং অ্যালায়েন্স সার্টিফাইড, কিন্তু যখন ভূমিকম্প সহনীয়তা, যেহেতু নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে বাংলাদেশে একটা ভূমিকম্প প্রবঞ্চক, ওটাও সহনীয়তা চেক করতে হবে। আমরা চেক করে দেখলাম যে ওটা কিন্তু ভূমিকম্প সহনীয় না, কিন্তু বিল্ডিংটা কিন্তু গ্রিন বিল্ডিং, এবং বিল্ডিংটা হচ্ছে ভার্টিক্যাল লোডের জন্য, মানে নিজের লোড বহন করার জন্য সার্টিফাইড বাই অ্যালায়েন্স। তার মানে গ্রিন বিল্ডিং কিন্তু এনশিওর করে না বিল্ডিংটা ফুললি নিরাপদ। গ্রিন বিল্ডিং এনশিওর করে তাই এনার্জি এফিসিয়েন্সি, পানির এফিসিয়েন্সি, ওয়াটার এফিসিয়েন্সি, অন্যান্য কতগুলো প্রোটোকল আছে সেগুলো এফিসিয়েন্সি প্রোটোকল করে। তার মানে গ্রিন বিল্ডিং হলেই বিল্ডিংটা কিন্তু কোনো রকম মানে ফুললি নিরাপত্তা কে এনশিওর করবে এরকম না। আসলে যেটা হতে যখন রানা প্লাজা ঘটনা হলো 2013-তে, তারপরের প্রথম 5 বছর কিন্তু খুব প্রেশারে ছিল ইন্ডাস্ট্রি, এবং তখন কিন্তু ওরা যেই করে হোক ওটাকে ইনশিওর করেছে। কিন্তু নিয়ম হচ্ছে কি এই ধরনের জিনিসগুলোকে প্রতি 5 বছর পর পর আবার চেক করার ব্যাপার আছে। কারণ হচ্ছে কি প্রতি 5 বছরের মধ্যে দেখা যায় হয়তো তারা হাত কোনো রকম চেঞ্জ করেনি, হয়তো বিল্ডিংয়ের যে লেআউট ছিল সেটা চেঞ্জ করে নেয়, কিন্তু 5 বছর মাথায় তার কোনো একটা চাপে আবার লেআউটটা চেঞ্জ করতে হয়। তো লেআউট চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ওর ওজন থেকে শুরু করে সবই চেঞ্জ হয়ে যায়। তার মানে প্রতি 5 বছর পর পরই বিদেশে, অন্যান্য সব দেশেই কিন্তু প্রতি 5 বছর পর পর এগুলোকে আবার রিচেক করা হয়, রিচেক করে রিসার্টিফিকেট ইস্যু করা হয়। তো আমাদের দেশে কিন্তু আমরা এটা করিনি। আমাদের এখানে প্রায় 12 বছর হয়ে গেছে রানা প্লাজা, এবং ইন্ডাস্ট্রিগুলো ধরেন আমরা যদি বলি যে 13 সাল, অর্থাৎ 17 বা 18 সালে কিন্তু তাদের ফার্স্ট ফেজে তারা কাজ করে ফেলতে, তারপরেও সেটাকে ওরা মেনে করছে কিনা, ওই প্রোটোকল যেগুলো আমাদের শিখে দিয়েছিলাম ফায়ার, ইলেকট্রিক্যাল সেফটি, সেটা কিন্তু এনশিওর করা আমরা করছি না। তার মানে ভুল ত্রুটি ওরা করতেই পারে, সেটার জন্যই তো মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রি, ডাইফি এগুলো আছে বা রাজুক আছে। তার মানে তাদেরকে কিন্তু এখন এগুলো চেক করে আবার রিসার্টিফিকেট
দেওয়া উচিত, যে তারা যেভাবে আমরা অরিজিনাল সার্টিফিকেট দিয়েছিলাম, যাতে আমরা বলেছি ঝুঁকিমুক্ত, এখনও তারা ঝুঁকিমুক্ত আছে। আর যদি না হয় তাহলে ফ্ল্যাগ রেজ করবে, রেড ফ্ল্যাগ দেবে যে তারা ভায়োলেট করেছে, তাকে আবার ওই প্রোটোকলটা মেনে আবার তাকে। তো এখানেও সেরকম আমরা যদি পুলিশিংটা না করি, আমরা যদি ইন্সপেকশনটা রেগুলার বেসিসে 5 বছর পর না করি, এটা কিন্তু ব্যত্যয় করবে। এবং ওইখানেও আমরা ঠিক 2018 যে ব্যত্যয়টাই পেয়েছিলাম। তো সেই জন্য বলছি যে এটা বারবার একটা সাইকেলের মধ্যে প্রতি 5 বছর পরপরই এই চেকিংটা করতে হবে এবং ওদেরকে চিঠি দিয়ে জানাতে হবে যে তোমরা ঠিক আছো কি ঠিক নাই। যদি ঠিক না থাকে, কমপ্লায়েন্ট না হয়, তাহলে আবার একটা সময় দিয়ে তাকে কমপ্লায়েন্ট হওয়ার সুযোগ দিতে হবে। খালি ফাইন দিলে হবে না, সুযোগ দেওয়ার পর ফাইন করতে হবে। সংস্কৃতিটা আসলে মেইনলি তো আসলে সবাই যে যা নিজে থেকেই আসতে হবে। আমি যদি একটা বাসা তৈরি করি বা আমি যদি সেফ না থাকি, সেফলি না করি, দেখা যাবে আমার ওয়ার্কার কিন্তু পড়ে মারা যেতে পারে। অর্থাৎ আমি একটা বিল্ডিং তৈরি করছি, আমার কোনো সেফটি নেট নেই বিল্ডিংয়ের চারিদিকে, তাহলে কিন্তু একটা ওয়ার্কার যে 10 তলায় কাজ করতেছে বানাতে, সে কিন্তু পড়ে মারা যেতে পারে। তার মানে আমাকে আমার সেফটিটা এনশিওর করতে হবে। কিন্তু সেই হিসেবে সরকারও আবার যেটা দায়িত্ব, সরকারও মাঝে মাঝে এসে সেই সেফটিটা এনশিওর করছে কিনা সেটা দেখতে হবে। আর মালিক পক্ষ আর ওনার, ওটা তো বললামই, তার দায়িত্ব হচ্ছে তার আন্ডারে যে সমস্ত কর্মচারীরা বা কর্মকর্তারা কাজ করছে তাদের সেফটি এনশিওর করা। 100 ইয়ার্সে এটা এত চেঞ্জ হয়েছে, কারণ অনেকেই বলে যে নিউ ইয়র্কেও কিন্তু যখন 1920 সালের দিকে যখন ওদের ইন্ডাস্ট্রিগুলো ছিল, গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো নিউ ইয়র্ক শহরে ছিল, ওগুলো আগুন লাগতো রেগুলার। অর্থাৎ আমাকে রেগুলার বেসিসে চেক করে ওদেরকে একটু মনিটর করতে হবে। আর মালিক পক্ষ আর ইয়াকে তো নিজের দায়িত্ব নিতেই হবে, কারণ এটা আসলে একলার করা জিনিস না। এটা সরকার চাপিয়ে দিলেও কিন্তু এক্সিকিউট যদি মালিক না করে, এটা কিন্তু সাকসেসফুল হবে না।